আমাদের পুরা দেশের, আমাদের রাষ্ট্রে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ও সংস্কৃতিতে দুইটা শক্ত বায়াস আছে, যেটা আপনারা দেখবেন। একটা হলো পশ্চিমা বায়াসটা, আরেকটা হলো কলকাতা কেন্দ্রিক একটা বায়াস। ঠিক আছে, আমি আপনাদের এক্সাম্পল দিই, আপনারা মিলান। ধরেন আমাদের ইতিহাসের বইগুলাতে সুলতানি আমলের যে শাসন বা আওরঙ্গজেব, এই টাইপের শাসকদের কিভাবে দেখা হয়? দখলদার, দাঙ্গাবাজ, তাই না? আর হিন্দু যে শাসক আছে, বৌদ্ধ যে শাসক আছে, তাদের কিভাবে দেখা হয়? এটা হলো আমাদের গৌরবের সময়। এটা হলো কলকাতা কেন্দ্রিক বায়াসের একটা এক্সাম্পল। আরেকটা দেখেন, আমাদের সমাজ বইগুলাতে কলকাতার নবজাগরণ, যেটা হলো হিন্দু সমাজের ভেতরে একটা সংস্কার মুভমেন্ট, সেটা নিয়ে 4-5 পৃষ্ঠা লম্বা আলোচনা। আর আপনি মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন আছে, তাদের নিয়ে আলোচনা দেখেন 1 প্যারা 2 প্যারা। এটা আমি নিজে খুঁজে দেখছি। 23 সালে, 24 সালের শুরুতে আমরা এগুলো খুঁজে দেখছিলাম। হাজী শরীয়তুল্লাহ, ফরাইজি আন্দোলন, তিতুমির, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, ঠিক আছে, সৈয়দ আহমেদ শাহিদ, উলামায়ে দেওবন্দ, বা এই টাইপের যত মুভমেন্ট আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা আপনি পাবেন না। অল্প অল্প কিছু আলোচনা হয়তো বা ফরাইজিদের নিয়ে আসে। এটা সে তুলনা করেন রাজা রামমোহন রায়কে নিয়ে কত লম্বা আলোচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কত লম্বা আলোচনা। বায়াসের একটা এক্সাম্পল এটা। আচ্ছা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের যে লম্বা গৌরবের ইতিহাস, এটা আপনি পাচ্ছেন না। ফকির আন্দোলন থেকে শুরু করে, ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সালে মহা অভ্যুত্থান বলেন, বালাকোটের কথা বলেন, বারাসাতের কথা বলেন, তিতুমিরের কথা বলেন, খিলাফত আন্দোলনের কথা বলেন, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়েত আলী, ওনাদের কথা বলেন, ফরাইজিদের কথা বলেন। এই আলোচনা নাই। কার আলোচনা আছে? সূর্য সেনের আলোচনা আছে, প্রীতিলতার আন্দোলনের আলোচনা আছে, ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির আলোচনা আছে। তারা কোথেকে আসতেছে? আবারও এটা একটা বায়াসের এক্সাম্পল, কলকাতা কেন্দ্রিক বায়াস, সেটার একটা এক্সাম্পল। তো এভাবে কি হচ্ছে, আপনার ইতিহাস থেকে আপনাকে আলাদা করে ফেলা হচ্ছে। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেখানে আপনার রোল যেটা ছিল, ইসলামের যে ভূমিকা ছিল, মুসলিম পরিচয়ের যে ভূমিকা ছিল, এটা কিন্তু আপনি মুছে ফেলতেছেন। আরো আছে, আপনি শিক্ষার ক্ষেত্রে দেখেন, পর্দার বিধান নিয়ে নেগেটিভ প্রেজেন্টেশন আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। আমাদের ইসলাম শিক্ষা বইতে ইসলামের এমন সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটা হলো রাষ্ট্রের অনুমোদিত ব্যাখ্যা, সেকুলারদের অনুমোদিত ব্যাখ্যা, সেটা আপনি দিতে পারতেছেন। আমাদের সমাজ বিজ্ঞান বইতে জেন্ডার আইডিওলজি এটা আছে, ট্রান্সজেন্ডার বা ঢোকানো হয়েছে, আন্দোলন করে কিছুটা কমানো হয়েছিল, এগুলো আপনারা সব জানেন। আমাদের সমাজ বিজ্ঞান বইতে র্যাডিক্যাল ফেমিনিজম থেকে আসা অনেক অবস্থানকে সর্বজনীন সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো হলো ইউরোসেন্ট্রিক বায়াস, ঠিক আছে? সো এটার ফলে কি হচ্ছে, একদিকে আপনি তার অবস্থানটাকে সর্বজনীন হিসেবে তুলে ধরতেছেন, অন্যদিকে আপনার যে অবস্থান, আপনার যে ঈমান, আপনার যে দ্বীনের অবস্থান, সেটাকে তাচ্ছিল্য করতেছেন, যেটা আসলে কিছু না। আরো দেখেন, আমাদের এখানে লালমনিরহাটে 69 হিজরির একটা মসজিদ আছে, আমি এটা অনেক জায়গায় আলোচনা করছি, সাহাবা মসজিদ। এইটার কথা আপনারা বইয়ে কিন্তু গুরুত্ব দিয়ে পাবেন না। আদৌ আছে কিনা জানি না আমি, যদি থাকেও গুরুত্ব দিয়ে নাই। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটার ফলে আপনার আত্মপরিচয়ের যে আলোচনা, আপনার ইতিহাসের যে আলোচনা, এটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের দেশে বলে যে আমাদের দেশে বাংলার ইসলাম চলবে, আরবীয় ইসলাম চলবে না। 69 হিজরিতে এখানে ইসলাম আসলো, ওটা কোন ইসলাম আসছে? 69 হিজরি মানে কারবালার 8 বছর পর। সাহাবারা দুনিয়াতে তখনও রাদিয়াল্লাহু আনহুম ফার্স্ট জেনারেশন দুনিয়াতে আছেন। ওই অবস্থায় যদি ইসলাম বাংলায় আসে, সেটা কোন ইসলাম? কিন্তু আপনি যেহেতু এটা সরাই ফেলছেন, আপনি এখন বলতে পারতেছেন আমাদের আরবের ইসলাম লাগবে। আরবের ইসলাম হলে হবে না, বাংলার ইসলাম লাগবে। আপনি বলতে পারতেছেন আরবের ইসলাম এখানে আসে নাই, পারস্য ঘুরে একটা ইসলাম এখানে আসছে, ওই ইসলাম আমাদের গ্রহণ করতে হবে। তো এই কথাটা আনলে ওই পুরা কথাটা কিন্তু ভেঙে যায়। বাঙালি মুসলিমের পরিচয় নিয়ে যে আলোচনা আছে, পুরাটা আপনি ভেঙে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু এখানে আসতেছে না। আমাদের এখানে যে অলিয়া উলিয়ারা আসছিলেন, বাবা আদম শহীদ বলেন, শাহ মাকদুম বলেন, শাহ জালাল বলেন, এরকম অনেকজন আসছেন না, তাদের আলোচনা কিন্তু আপনার বইয়ে নাই। তাদের আলোচনা যেহেতু আপনার বইয়ে নাই, আপনার আত্মপরিচয়ের মধ্যে ওই কথাগুলো নাই। এই সবগুলা কি করতেছে? আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন, এটাকে প্রভাবিত করতেছে না? আপনার পরিচয় নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন, এটাকে প্রভাবিত করতেছে না? আপনি ইতিহাস নিয়ে কিভাবে চিন্তা করেন, এটাকে প্রভাবিত করতেছে। আপনি ভবিষ্যৎ নিয়ে কিভাবে চিন্তা করেন, সেটাকে প্রভাবিত করতেছে, এবং এটা আমাদের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করতেছে। ফর এক্সাম্পল, এডওয়ার্ড সাইদের একটা কথা ছিল যে পশ্চিমারা কি করছে, পূর্ব দিকের যারা মানুষ, তাদের একটা ক্যারিকেচার তৈরি করছে। ক্যারিকেচার বুঝেন তো, মানে সে আসলে যেমন, সেভাবে আপনি তাকে দেখান না, আপনি তার একটা বিকৃত রূপ দেখান, যেটাকে অ্যাটাক করা সহজ, রাইট? এই জিনিসটা বাংলাদেশে মানে হুবহু সেকুলার প্রগতিশীলরা করে, হুজুরদের ব্যাপারে, এই আপনাদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, মুসলিম পরিচয়ের ব্যাপারে। দশকের পর দশক নাটক, সিনেমা, মিডিয়াতে আপনারা দেখছেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানে এটা নেতিবাচক জিনিস, হুজুর মানে হলো নারী লোভী, হুজুর মানে প্রতারক, হুজুরের বউ নির্যাতিত, হুজুরের বউকে মুক্ত করতে হবে। কে মুক্ত করবে? সেকুলার প্রগতিশীলরা গিয়ে তাকে মুক্ত করবে। আমাদের কালচার, যেগুলো
হিন্দুদের কাছ থেকে আসছে বা বৌদ্ধদের কাছ থেকে আসছে, ফানুস উড়ানো থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা টাইপের যত জিনিসপত্র আছে সব বাঙালি সংস্কৃতি, টিপ থেকে শুরু করে সব বাঙালি সংস্কৃতি। আর যখনই ইসলামের কোনো কিছু আসে, যেই ইসলাম 69 হিজরি থেকে এখানে আসে 1400 বছর ধরে, তখন ওটা হলো বাইরের জিনিস। ঠিক আছে, একটা বায়াস, ক্লিয়ার বায়াস আপনি এখানে দেখবেন। সো এইরকম অনেকগুলো ব্যাপার আছে, অন্যান্য জায়গায় আমি আলোচনা করছি, এখানে আর বললাম না। এই সবগুলো কিন্তু হচ্ছে কেন? কারণ আমাদের সমাজের শিক্ষা, আমাদের সমাজের জ্ঞান, আমাদের সমাজের চিন্তা দুইটা লেন্সের ভেতর দিয়ে আসতেছে। একটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস, আর একটা হলো কলকাতা সেন্ট্রিক একটা বায়াস। আচ্ছা, সো এইটা হলো নলেজ ইজ পাওয়ারের আরেকটা রিয়ালিটি, যে নলেজকে নিয়ন্ত্রণ করে তারা এইভাবে সমাজকে, সংস্কৃতিকে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই পাওয়ারটা বাংলাদেশে কারা এক্সারসাইজ করে? বাংলাদেশের যারা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী, যারা সংখ্যায় অনেক কম, তারা এই পাওয়ারটা হাতে রাখে। এই যে দেখেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে না, এই সংস্কার কমিশনগুলোর ভেতরে কারা আছে? এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠী, এরাই আছে। এরা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে না, কিন্তু তারা ঠিক করতেছে সংস্কার কিরকম হবে। আমরা শিক্ষা নিয়ে আলাপ করতেছি, শিক্ষার সংস্কার ব্যাপারটা একটা পলিসি রিলেটেড আলোচনা, রাইট? পলিসি কি হবে সেটা নিয়ে আলোচনা। তো ওই টেবিলে আপনি তো যেতেই পারতেছেন না, আপনাকে ওই টেবিলে তারা ঢুকতেই দিবে না। ওই টেবিলে তারা এনে বসাচ্ছে কাদেরকে? সেকুলার লিবারাল কিছু মানুষজনকে, তারাই ঠিক করতেছে। অর্থাৎ আপনি যে সংস্কার করবেন ওই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না, অতটুক পর্যন্ত আপনি যেতে পারবেন না। এই রিয়ালিটিগুলো আছে, আপনি কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারবেন না, কথা বলতে পারবেন না, এই রিয়ালিটিগুলো ওখানে আছে। এবং এটা হচ্ছে এই পাওয়ারটার কারণে। এবং এই পাওয়ারটার ব্যাপারটা এমন যে এটা সেকুলাররা যদিও বানাইছে, আমরা এটা গ্রহণ করে নিয়েছি। এই কারণে অনেক মানুষ যারা মুসলিম, অনেক মানুষ যারা ইসলামের পক্ষে কাজ করার কথা বলে, তারাও এই ফ্রেমের ভেতর দিয়ে চিন্তা করে যে অমুককে আসতে দেওয়া যাবে না, তমুককে আসতে দেওয়া যাবে না, ওই কথা বলা যাবে না, ওই কাজটা করা যাবে না, কারণ ভারত রাগ করবে, কারণ আমেরিকা এই কাজটা করতে দিবে না, সো আমরা এটা করতে দিব না। তারা নিজে একবারে এই কাজটা করতেছে। অর্থাৎ চিন্তার মধ্যে এই প্রভাবটা পড়ে গেছে, ইভেন যারা মুসলিম পরিচয়কে ওন করে বা ইসলামের জন্য কাজ করার কথা বলে। এইটা হলো পাওয়ার, নলেজ ইজ পাওয়ারের রিয়ালিটি হলো এইটা। সো এইটা কেন হয়েছে আমি সংক্ষেপে শেষ করি, বেশি সময় যেহেতু নাই। এটার অনেকগুলো কারণ আছে। এটার একটা কারণ হলো কলোনিয়ালিজম। উইলিয়াম অ্যাডামস নামে একজন স্কটিশ মিশনারি এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তি ছিলেন। উনি বলতেছেন যে ইংরেজরা এখানে আক্রমণ করার আগে বাংলায় 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং প্রতি 400 মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল। ইংরেজরা এসে এগুলো সবগুলো ধ্বংস করছে। মুসলিমদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান ছিল যেগুলো ওয়াকফের ভিত্তিতে চলতো, মদাদি মাআশ ছিল, জায়গিরদার ছিল, এরকম ব্যাপার ছিল, যেগুলো বেসিক্যালি মাদ্রাসা, মক্তব, খানকা, মুসাফির খানা, এরকম অনেকগুলো জিনিসকে ফান্ড করতো। ইংরেজরা এই প্রত্যেকটা জিনিস ভেঙে দিছে, আইন করে, দখল করে সব নিয়ে নিছে। যার ফলে যেটা হয়েছে, ওই যে সামাজিক একটা ইকোসিস্টেম ছিল ওটা পুরোপুরিভাবে কোলাপস করছে। তারপর ইংরেজরা রাষ্ট্র শাসনের প্রশাসনিক ভাষা চেঞ্জ করে দিছে হুট করে। একদিকে এগুলো সব ভেঙে দিছে, আরেকদিকে চেঞ্জ করে বলছে আগে ফার্সি ছিল, এখন ইংরেজিতে এই কাজগুলো করতে হবে। কিন্তু মুসলিমদের তো এখন সুযোগই নাই, মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নষ্ট হয়ে গেছে। মানে কয়েক দশকের মধ্যে মুসলিম মধ্যবিত্ত ক্লাসটা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা আর পারতেছে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে। এই জিনিসটা এখানে হয়েছে। সো এটা হলো জাস্ট একটা এক্সাম্পল। আরেকটা জিনিস হলো, পশ্চিমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে শিক্ষার ব্যাপারে, এটাকে এপিস্টেমিক রেসিজম বলে, জ্ঞানতাত্ত্বিক বর্ণবাদ। মানে যেটা আমি বললাম, ওরা যেটা বুঝছে এটাই জ্ঞান, এটার বাইরে আর কিছু নাই। আপনারা ম্যাকওয়ালির কথা শুনছেন হয়তোবা, ভারতের যে শিক্ষা ব্যবস্থা, এটার ফাদার বলতে পারেন তাকে। এই লোকের একটা কথা আছে যে ইউরোপের একটা ভালো লাইব্রেরির একটা তাকে বা একটা ভালো লাইব্রেরির একটা শেলফে যেই পরিমাণ বই আছে এবং সেখানে যে জ্ঞান আছে, পুরা ভারত এবং পুরা আরবের জ্ঞান সেটা সমান না। ঠিক আছে, আবারও শোনেন, ইউরোপের একটা লাইব্রেরির একটা সাইডে যে জ্ঞান আছে, পুরা আরব এবং পুরা ভারতের জ্ঞান এটা সমান না। এটা হলো সহজ ভাষায় এপিস্টেমিক রেসিজম, যেটা তারা বুঝছে এটাই ঠিক, বাকিদেরটা গোনার টাইম নেই, এটা কোনো মূল্য নাই, সহজ কথা। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে আছে, আমাদের সমাজের মধ্যে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। কিভাবে হয়েছে? কারণ ওরা নিজেদের একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করছে, ওরা তো শোষণ করে। কলোনিয়ালরা কি করছে, ইংরেজরা কি করছে, 200 বছর ধরে শোষণ করছে, লুটপাট করছে। লুটপাট করার জন্য কিন্তু একটা সিস্টেম লাগে। বাংলাদেশে যখন এলোমেলো লুটপাট হইতেছে, এখন ঝামেলা। হাসিনার সময় মনে করেন সিস্টেমেটিক চাঁদাবাজ ছিল, মানে একজনের চাঁদা দিতে হইতো, এখন মনে করেন 7 জনের চাঁদা দিতে হয়, ঝামেলা। কিন্তু তো লুটপাট করতেও কিন্তু প্রপার সিস্টেম লাগে। এই সিস্টেমের জন্য কি লাগে? কেরানি লাগে। তো কেরানি বানানোর জন্য ওরা একটা এডুকেশন সিস্টেম তৈরি করছিল। তো এই সিস্টেম থেকে কেরানি তৈরি হয়েছে যারা ওদের মতো করে চিন্তা করে। কেরানি মানে বিসিএস দিছে যারা, মানে জিতো যারা, আপনারা এখন নেগেটিভ ভাবে নিতে পারেন, বাট পয়েন্টটা কিন্তু আমলাতন্ত্র, যেটা ইংরেজদের বানানো আমলাতন্ত্র, এটা সিম্পলি তাদের যে শাসনযন্ত্র,
যেটার মূল কাজ ছিল শোষণ করা, এটাকে প্রপারলি রান করানোর জন্য তৈরি হয়েছে, যেই কারণে এই আমলাতন্ত্রটা এতটা গণবিরোধী। এটা বাস্তবতা। যাই হোক, এখন কি হয়েছে, এই সিস্টেম থেকে যারা বের হয়েছে তারা কিন্তু ইউরোপের চিন্তাভাবনা নিয়ে বের হয়েছে। সো তারা ইসলামের ব্যাপারে, মুসলিম পরিচয়ের ব্যাপারে, ইসলামী যে জ্ঞান সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ভালো না খারাপ? খারাপ। সে ইংরেজের চোখ দিয়ে ইসলামকে দেখে। এবং ইংরেজরা যখন গেছে, ক্ষমতায় কাদেরকে বসেছে? এদেরকে, যারা ওদের বিরুদ্ধে 50 বছর 40 বছর ধরে যুদ্ধ করে আসছে, তাদের তো সে বসাবে না। যারা তার অনুগত তাদেরকে সে বসায় গেছে। সো এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদের সমাজে রয়ে গেছে। সো এইভাবে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সমাজের এখন অবস্থাটা কি দেখেন, ইসলামের সাথে সম্পর্কিত যে কোনো মূল্যবোধ, যে কোনো বিধান, যে কোনো চর্চা, এটাকে আমরা অনগ্রসর মনে করি, এটাকে আমরা মধ্যযুগীয় মনে করি, এটাকে আমরা ব্যাকডেটেড মনে করি। পশ্চিমা চিন্তা আর দর্শন আর ব্যবস্থা, এটা কি খুব ভালো, এটা হলো প্রগতির পথ, এটা হলো উন্নতির পথ, এটাই করতে হবে, এই তো সুন্দর, ওরা যেহেতু বলছে তাই ভালো, এটা আমরা চিন্তা করি। এবং আমরা চিন্তা করি যে ইসলাম লিমিটেড একটা জায়গা আছে, আপনার ব্যক্তিগত জীবনে আপনি এটা পালন করবেন, এর বাইরে যদি এটা আপনি আনতে চান, যে আনতে চাইবে এই লোক সমস্যা, একে দমন করতে হবে, উগ্রবাদী, রাইট, তাকে আটকায় ফেলতে হবে আপনার। সো এইটা হলো আপনার আত্মপরিচয় এবং আপনার আত্মবিশ্বাস, এটাকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। আপনি পরিপূর্ণভাবে তার মতো করে চিন্তা করতেছেন অলমোস্ট। এবং আমরা নিজেরা এখন ইসলামের অনেক বিষয়কে সন্দেহের চোখে দেখি, আমরা নিজেরা আমাদের দিন নিয়ে হীনমন্যতায় ভুগি, এবং আমরা পশ্চিমা কাঠামোর বাইরে গিয়ে চিন্তা করতে ভয় পাই। এইটার কারণ হলো এই জ্ঞানতাত্ত্বিক বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে এই পুরা ব্যাপারটা, জ্ঞানের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ, শাসন সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছে। তো এটা শেকড় কোথায়? এটা শেকড় দুটো জায়গায় বা একটা জিনিসই, সেটা হলো সেকুলার শাসন বা সেকুলার রাষ্ট্র। মানে আপনি যদি চান, আপনার মনে করেন শিক্ষার সংস্কার করতে চান, কিন্তু শিক্ষার সংস্কারের বিষয়টা যুক্ত হলো সেকুলার শাসন এবং সেকুলার রাষ্ট্রের সাথে। কেন? দেখেন, সেকুলার শাসন আমাদের এখানে চাপায় দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে ন্যাচারালি এখানে তৈরি হয় না, ফিরিঙ্গিরা এসে এটা আমাদের উপর চাপায় দিছে, এবং এটা তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে টিকায় রাখতে হয়। ইসলাম কোনোদিন সেকুলার ব্যবস্থা মেনে নিবে না, সেকুলার ব্যবস্থা কোনোদিন ইসলামকে মেনে নিবে না, দুইটার মধ্যে সংঘাত অনিবার্য। তো সে কি করবে? সে এটাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এবং নর্মালি সেকুলারিজমের কাজই এটা, যে সে ধর্মকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইসলামের ক্ষেত্রে এই চেষ্টাটা বেশি, কারণ অন্য সব ধর্ম সেকুলারিজমের সাথে মিলে নিজেকে চেঞ্জ করে নিছে। খ্রিস্ট ধর্মের কথা চিন্তা করেন, ইহুদি ধর্মের কথা চিন্তা করেন, তারা এটা করছে, কিন্তু ইসলাম এটা করতেছে না। ইসলাম এখনো বলতেছে যে চূড়ান্ত কর্তৃত্ব কার? আল মালিকুল মুলক, আল্লাহর। সো সে যেহেতু এটা মানতেছে না, তার প্রতি আমার বেশি ফোকাস করতে হবে, তার প্রতি আমার বেশি চাপ দিতে হবে, এই জিনিসটা তারা করতেছে। এই কারণে সেকুলার ব্যবস্থা কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে থাকবে সে যেন সমাজে ইসলামের প্রভাবটা কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এটা সে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবে, এবং যতদিন ইসলামের এই স্বকীয়তাটা থেকে যাবে, সেকুলার ব্যবস্থা কিন্তু নিশ্চিন্ত ফিল করবে না। তার মধ্যে একটা অনুভূতি থাকবে যে এই দিক থেকে আমার বিপদ হবে, এই জিনিসটাকে আমার থামাতে হবে, এই চিন্তাটা তার অলওয়েজ থাকবে। এই জন্য সে কি করবে? সে পাবলিক স্ফিয়ারে ইসলামের যে প্রভাব, এটাকে সে কমানোর চেষ্টা করবে। সে ইসলামের রাজনৈতিক যে চেতনা বা সামগ্রিক যে চেতনা, এটাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, এবং সে মুসলিমদের চেষ্টা করবে মুসলিমরা যেন আদর্শিকভাবে সেকুলার কাঠামোকে গ্রহণ করে নেয়। সো এই কারণে শিক্ষা এবং জ্ঞান নিয়ে যে বিষয়টা, এটা সরাসরি সেকুলার শাসনের সাথে জড়িত। এবং আবারও এটা অন্য একটা ভাবে চিন্তা করতে পারে, সেটা হলো আধুনিক যে শাসন, এটা দুইটা দিক আছে। একটা হলো রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা, একটা হলো রাষ্ট্রের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একটা হলো শক্তি প্রয়োগ, একটা হলো সম্মতি উৎপাদন। শক্তি প্রয়োগ কিভাবে হয়? আর্মি, পুলিশ, বিচার বিভাগ, র্যাব, ট্যাব, এই যেগুলো আছে, এদের কাজ কি? আপনাকে পিটায় সোজা রাখা, রাইট? সহজ ভাষায় এটার কাজ এটা। কিন্তু এর বাইরে কিছু জিনিস আছে যেটার কাজ হলো আপনার চিন্তাটা একটা লাইনের মধ্যে রাখা। আপনি যদি এর বাইরে গিয়ে চিন্তা না করেন, বরং আপনি এটাকে ভালো বলে মেনে নেন, এটা সে করাইতে চায়। কারণ স্রেফ অস্ত্রের জোরে আপনি দীর্ঘমেয়াদে কোনো শাসনটা টিকে রাখতে পারবেন না। কন্টিনিউয়াসলি মেরে কেটে এটা করা যায় না। মানুষের চিন্তাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষ যদি একবার মনে করে যে না ঠিক আছে, এটা খারাপ কি, ভালো তো, এটার জন্য আমি তো গ্যাঞ্জামে কেন যাব, তখন কিন্তু আপনি এটা পারবেন। সো এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং আদর্শিক কিছু ব্যাপার রাষ্ট্রের জন্য ইউজ করে যাতে করে সে সমাজকে, সমাজের মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এটার জন্য কি কি ইউজ করে? সে এখানে ইউজ করে মিডিয়া, সে এখানে ইউজ করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্কৃতি, এবং সে ইউজ করে শিক্ষা ব্যবস্থা। সে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনাকে কিছু জিনিসপত্র ছোটকাল থেকে বুঝায় দেয়, মগজ ধোলাই করে সহজ ভাষায়, যাতে করে আপনি এটার বিরোধিতা না করেন, যাতে করে আপনি এটাকে প্রশ্ন না করেন, যাতে করে আপনি মনে করেন যে না, এই জিনিসটা আমার জন্য ভালো।
সো যাই হোক, আমি যেটা শেষ করি সেটা হলো আলটিমেটলি আপনি যদি এখানে আমাদের আলোচনার যে টপিক, আপনি যদি এই যে শিক্ষায় সাম্রাজ্যবাদ বলেন অথবা পশ্চিমের যে নিয়ন্ত্রণ, কলকাতা কেন্দ্রিক যে বায়াস, এগুলো থেকে যদি আপনি বের হইতে চান, তাহলে আপনার এই সমস্যার কেন্দ্রটাকে বুঝতে হবে। এই সমস্যাটা কোত্থেকে আসতেছে? এই সমস্যাটা আসতেছে এই সেকুলার শাসন এবং সেকুলার রাষ্ট্র ব্যবস্থা থেকে। এটা বিচ্ছিন্ন কোনো ইস্যু না, ঠিক আছে? আপনি মনে করেন সহজ ভাষায় আপনি চাচ্ছেন শিক্ষায় ইসলামকে আনতে, প্রাইমারি স্কুলে শিক্ষায় ইসলাম আনুক, আপনি এটা চান, ওকে ফাইন, খুব ভালো হচ্ছে। কিন্তু সে তো আপনাকে দিবে না। কে দিবে না? সেগুলো রাষ্ট্র কাঠামো আপনাকে দিবে না। সে বলবে তোমাকে আমি এখানে এটা দিতে আনতে পারে, তোমাকে এটা আমি করতে দিতে পারি না, সে আপনার এটা বলবে। কারণ এটা কি, তার অস্তিত্বের সাথে জড়িত। একটু আগে যেটা বললাম, ইসলামকে তার কন্টিনিউসলি নিয়ন্ত্রণ করতে হবে। এবং দ্বন্দ্বটা এই কারণে আসলে শিক্ষার না, শিক্ষাটা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট দ্বন্দ্বটা হলো ইসলামের সাথে সেকুলার ব্যবস্থার দ্বন্দ্ব। এটার একটা ম্যানিফেস্টেশন, এটার একটা উপসর্গ, এটার একটা প্রকাশ হলো এই জ্ঞান নিয়ে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব, সেটা। সো আপনি যদি এই মূল দ্বন্দ্ব সলভ করতে না পারেন, দীর্ঘমেয়াদে আপনার কোনো সংস্কার আসবে না। এখন এই মানে সমাধানটা আপনি কিভাবে করবেন? দেখেন, আমাদের সমাজে যতগুলো তর্ক আছে তার বেশিরভাগ তর্ক আপনি দেখবেন এই ইউরোসেন্ট্রিক যে বায়াস, অর্থাৎ পশ্চিমা লেন্স দিয়ে দেখা, এটার সাথে জড়িত, এবং ইসলাম আর সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব সেটার সাথে জড়িত। আমি আপনাদের একটা সহজ এক্সাম্পল দিই। এখন অনেক আলোচনা হচ্ছে নারী কমিশন নিয়ে, নারী কমিশনের কিছু বক্তব্য, এটা নিয়ে উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় জনতা, সাধারণ মানুষও এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে, রাইট? আচ্ছা, এখানে তর্কগুলো আসলে কেন হচ্ছে বলেন তো? নারী কমিশন অধিকারের ব্যাপারে কিছু অবস্থানকে ধ্রুব সত্য মনে করে। নারীর অধিকারের ব্যাপারে তারা কিছু অবস্থান আছে যেগুলোকে তারা ধ্রুব সত্য মনে করে, এবং তারা মনে করে সমাজ এবং শাসন এগুলো অনুযায়ী চলা উচিত। এটাই তো অবস্থান। এইটার ভিত্তিতে তারা কিছু পলিসি সাজেশন তৈরি করছে যে আপনার আইনগুলো এভাবে বদলান, আপনার রাষ্ট্র কিভাবে সংস্কার করেন, এটাই তো। আর আপনি এটা বিরোধিতা করতেছেন কেন? আপনি বলতেছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের আমাদের দিন, আমাদের তেহজিব তামাদ্দুন, এটা সাথে সাংঘর্ষিক, এটা আমাদের পরিচয়ের সাথে সাংঘর্ষিক, এটাই তো। আলটিমেটলি তর্কটা হলো, সেগুলো আপনাকে কি বলবে যে তুমি যে বিরোধিতা করতেছো এটা তো আসতেছে ইসলাম থেকে, তুমি কোরআনের কারণে বিরোধিতা করতেছো, তুমি সুন্নাহর কারণে বিরোধিতা করতেছো, তুমি তোমার বিশ্বাসের কারণে বিরোধিতা করতেছো। এই বিশ্বাস তো আমরা মানি না। এটা টকশোতে আলোচনা হয়েছে, আপনারা হয়তো দেখছেন, যে ইসলাম মানে না, যে ইসলাম পালন করতে চায় না, তার জন্য তো একটা সলিউশন দিতে হবে। আপনি সবার উপর ইসলামের সলিউশন চাপাই দিতে পারবেন না, রাইট? এটা তাদের কথা। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে? আমাদেরকে ইসলামের সমাধান দেওয়া যাবে না, আমাদের একটা সর্বজনীন সমাধান দিতে হবে, এমন সমাধান যেটা সবার জন্য প্রযোজ্য, রাইট? এটা তারা বলে। আর সর্বজনীন সমাধান কোনটা? যেটা সেকুলার সমাধান, সেটা। তো এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা আটকায় যাই, আমরা অনেকে আটকায় যাই, বাট প্রশ্নের উত্তরটা আসলে খুব সোজা। চিন্তা করেন, তারা যে বিষয়গুলোকে সঠিক মনে করতেছে, তারা যে বিষয়গুলোকে কাম্য মনে করতেছে, এই মনে করার পেছনে ভিত্তিটা কি? এটা কোত্থেকে আসতেছে? আপনি যখন বলেন যে আমি মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, কথার কথা, আপনি বলতেছেন এটা ভিত্তি কি? কোরআন থেকে আসতেছে। পরিবারের পিতা হলো দায়িত্বশীল, এটা কোত্থেকে আসতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আসতেছে, তাই তো? আচ্ছা, আপনার ভিত্তিটা আপনি জানেন, তার ভিত্তিটা কি? সে যখন বলে, তারা মানবাধিকারের কথা যখন বলে, তার ভিত্তি হলো আন্তর্জাতিক মানবাধিকারের যে আলোচনা, যেটা কে তৈরি করছে? জাতিসংঘ, পশ্চিমারা তৈরি করছে, সেখান থেকে আসতেছে। সে বলতেছে প্রগতির কথা, প্রগতি ভালো, এই জিনিসটা প্রগতির সাথে, আপনাদেরটা প্রগতির সাথে মেলে না, আমাদেরটা প্রগতির সাথে মেলে, এই কথাটা সে বলতেছে। প্রগতির ধারণা সে কোথা থেকে আনতেছে? সেটা আনতেছে পশ্চিম থেকে। সে বলতেছে এটা ডেমোক্রেটিক ভ্যালুসের সাথে সামঞ্জস্যপূর্ণ, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা সে কোথা থেকে পাচ্ছে? পুরা দুনিয়ার মানুষ বসে একসাথে ঠিক করছে এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ, পুরা দুনিয়ার মানুষ একসাথে বসে ঠিক করছে এগুলো মানবাধিকার, আমরা সবাই মানছি না, ওরা ঠিক করছে। সেটা সে আপনার উপর এটা চাপা দিচ্ছে। বরং তারা এটাও বলতেছে যে এই কাজগুলো করা উচিত, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়। এটা কি ধরনের যুক্তি? পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু এরকম আছে, তাই বাংলাদেশে এটা করা উচিত। এটা কি ধরনের যুক্তি? আপনি আমাকে প্রুফ করে দেখান যে জিনিসটা সঠিক। কাজেই এই বিষয়গুলো প্রত্যেকটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা সবাই মনে করি যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম কিছু অধিকার আছে, শুধু মানুষের না, প্রত্যেকটা মাখলুকের আছে হাক্কুল ইবাদ। কিন্তু এই অধিকার কে ঠিক করবে? আল্লাহ ঠিক করবেন। কিন্তু তারা কি বলে? তাদের জায়গায় কি অধিকার ঠিক করে? মানুষের খেয়াল খুশি। এবং তাদের অধিকারের আলোচনাটা কি? সমকামিতার অধিকার আছে, লিঙ্গ বদলের অধিকার আছে, ইউথেনেশিয়ার অধিকার আছে, আত্মহত্যা করার অধিকার আছে, ইসরায়েলের গণহত্যার অধিকার আছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, প্রত্যেকটাই আছে। তারা তাদের মতো করে ঠিক করে। এটা সর্বজনীন কিভাবে ভাই? সে তার নিজের কিছু অবস্থানকে আপনার উপর সর্বজনীন বলে চাপাই দিচ্ছে, আপনি তাকে প্রশ্ন করেন না কেন? এই বিষয়টা বুঝতে হবে। সে যখন বলে মানবাধিকার আছে, আমি বলবো হ্যাঁ মানবাধিকার আছে, আমি মানবাধিকার নিব ইসলাম থেকে, তুমি মানবাধিকার নিচ্ছ পশ্চিম থেকে। আমারটা যদি বায়াসড হয়, তোমারটা নিউট্রাল কেন?
রাইট? এই প্রশ্নটা আপনার তাকে করতে পারতে হবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। আমি বলতে পারি প্রগতির নামে তোমরা এমন কিছু কাজকর্ম করছো যার কারণে তোমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমি চাই না। আধুনিকতার নামে তোমরা ভালো অনেক কাজ করছো, খারাপ অনেক কাজ করছো। আধুনিকতার নামে তোমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, যার কারণে এখন ক্লাইমেট ডিজাস্টার হচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। লিটারেলি যে জায়গাটায় আমরা থাকি তোমরা সেটা নষ্ট করে ফেলছো। তাহলে এটা পুরোপুরি ভালো কেমনে হয়? আমি মনে করি না এটা ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার ধর্মের ব্যাপারে সে যেমন প্রশ্ন বলতে পারে যে এটা তো তোমার বিশ্বাস, আমার বিশ্বাস না, তার অবস্থানের ব্যাপারে আপনি বলতে পারেন এটা তো তোমার মত, এটা তো আমার মত না, তুমি এটা কিসের ভিত্তিতে আমার উপর চাপাই দিচ্ছ। সো এই বিষয়টা বুঝতে হবে। আপনার অবস্থান যেমন বায়াসড, যদি আপনি বলেন বায়াসড, তার অবস্থানও আলটিমেটলি বায়াসড। সে যে কাজটা করছে সেটা হলো তার নিজের অবস্থান থেকে সে নিরপেক্ষ বলছে। মনে করেন আপনি সালিশ করবেন, সালিশের মধ্যে যে সালিশ হয় তার কিন্তু নিরপেক্ষ হইতে হয়, রাইট? কিন্তু সে যদি আসলে একটা পার্টি হয়, তার নিজের এখানে একটা স্বার্থ আছে, কিন্তু সে সবাইকে বুঝাইছে সে নিরপেক্ষ, তখন কিন্তু সে সালিশে জিতছে, সে যেটা চায় এটাই হয়। তো এই বিষয়টা বোঝা খুব জরুরি। পশ্চিমারা এবং সেকুলাররা এক্স্যাক্টলি এই কাজটাই করছে। তারা আপনার অবস্থানটাকে বলছে বায়াস, তাদের যে বিশ্বাস, যেই বিশ্বাসের ভিত্তি হলো মানুষের খেয়াল খুশি, এটাকে তারা বলতেছে সর্বজনীন। এই কাজটা তারা করতেছে। তো যাই হোক, যদি আমরা শেষ করি, সেটা হলো আপনার একটা বিশ্বাস কাঠামো আছে, তার একটা বিশ্বাস কাঠামো আছে। আপনার বিশ্বাস কাঠামোর দিক থেকে আপনি এক ধরনের শিক্ষা চান, এক ধরনের সমাজ চান। তার বিশ্বাস কাঠামোর দিক থেকে সে এক ধরনের বিশ্বাস চায়, এক ধরনের সমাজ চায়, এবং দুটো মিলতেছে না, দুটার মধ্যে সংঘাতের মতো একটা অবস্থা। এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নাই। এটা ভুলেও মনে করবেন না যে সেকুলার অবস্থান নিরপেক্ষ অবস্থান। দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না। আপনি এটা, কেউ যদি এসে বলে আমি বেদের শাসন চান, আপনি বুঝেন এটা নিরপেক্ষ না। কেউ এসে বলে বাইবেলের শাসন চাই, আপনি বুঝেন নিরপেক্ষ না। ত্রিপিটকের শাসন চাই, নিরপেক্ষ না। কিন্তু কেউ এসে যখন বলে আমি XYZ মতবাদের শাসন চাই, তখন আপনি মনে করেন নিরপেক্ষ। এটা আমাদের ভুল। কোনো নিরপেক্ষ অবস্থা দুনিয়াতে নাই। প্রত্যেকটা অবস্থান, এটার পেছনে কোনো না কোনো বিশ্বাস থাকে। এটা দর্শনে অনেক পুরনো একটা আলাপ, এটার নাম হলো এপিস্টেমিক রিগ্রেস। এটাতে আর ঢুকতেছি না। নিরপেক্ষ কোনো অবস্থান নাই, এটা হয় না, সম্ভব না। এখন দেখেন, সমাজের একটা অংশ এটা চায়, একটা অংশ এটা চায়, এটা সমাধান কিভাবে হবে? আমরা যে সমাধানের কথা বলি কিভাবে হবে, এটা দুইটা ওয়ে আছে। একটা হলো ডায়ালগ, আলোচনা করা। সেকুলাররা আসলো, যারা ইসলামের পক্ষে তারা আসলো, আমরা বললাম যে সামগ্রিক কিছু স্বার্থ আছে সমাজের সামগ্রিক কিছু কল্যাণ আছে, এগুলোর দিকে তাকায় আসেন আমরা আলোচনা করি, আপোষ রফা করি। কিছু জায়গায় আপনি ছাড় দেন, কিছু জায়গায় আমি ছাড় দেই, কথার কথা। এরকম একটা সমাধান হতে পারে। কিন্তু আমার মতে এটা জীবনেও হবে না। কেন হবে না? কারণ সেকুলাররা এটা চায় না। তারা জমিদারি চায়, তারা একচ্ছত্র আধিপত্য চায়, এবং তারা যেহেতু শক্তিশালী এখন, তারা এটা করতে আগ্রহী না। তারা মনে করে যে সে আপনাকে পিছিয়ে ফেলতে পারবে, সে আপনাকে সরাই দিতে পারবে। এটা হলো একটা বিষয়। আর দুই নম্বর বিষয় হলো, আসলে তাদের সাথে শেয়ার্ড স্বার্থ আমাদের আছে কিনা, কোনো কল্যাণের ব্যাপারে, কোনো একটা ভবিষ্যতের ব্যাপারে আমরা একমত হতে পারতেছি কিনা, এটা নিয়েও আমি আসলে শিওর না। মানে তারা কি ধরনের বাংলাদেশ চায়, বা তারা এই ভূখণ্ডের জন্য কি ধরনের ভবিষ্যৎ চায়, আর আপনি কি ধরনের ভবিষ্যৎ চান, আমার মতে এই দুটো আসলে মেলে না। তো যদি না মেলে, তাহলে আপনি আপোষ করবেন কেমনে? না মেলে আপনি ডায়ালগ করবেন কেমনে? আচ্ছা, আর যদি ডায়ালগ না হয়, তাহলে অপশনটা কি? একটা অপশন বললাম ডায়ালগ, আরেকটা কি? একটা হলো ডমিনেশন, নিয়ন্ত্রণ করা, আধিপত্য করা। এবং এটাই এখন ওরা করতেছে। ওরা আমাদের উপর পিওর অ্যান্ড সিম্পল আধিপত্য করতেছে। কিভাবে করতেছে? রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, কালচারাল হেজেমনির মাধ্যমে, এবং ফোর্সের মাধ্যমে, লিটারাল শক্তি প্রয়োগের মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং এটা তারা পাইছে কিভাবে? কারণ ব্রিটিশদের রাষ্ট্রযন্ত্রটা তারা পাইছে। ব্রিটিশরা তো কি করছিল? আমাদেরকে মেরে কেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল। সেটাই তারা পেয়ে গেছে। পাশাপাশি তারা সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন বয়ান বানাইছে, প্রতিষ্ঠানগুলোর উপর তাদেরই নিয়ন্ত্রণ ছিল। সেটার মাধ্যমে সে এখন এই ব্যাপারগুলো কন্ট্রোল করতেছে, আধিপত্য করতেছে। কাজেই আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, এটি আসলে মূল কথা, আপনি যদি এটাকে কাউন্টার করতে চান, হ্যাঁ ঠিক আছে, সংস্কারের অনেক আলোচনা আমাদের করতে হবে, কারণ কোনো সমাধান একদিনে আসে না। বাট আপনি যদি আলটিমেটলি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার খালি সংস্কার নিয়ে চিন্তা করলে হবে না। আপনারও বুঝতে হবে যে এটা সলিউশন হলো ওদেরকে ডমিনেট করা। এটা সলিউশন হলো সে আপনার উপর আধিপত্য কায়েম করছে। আপনি যদি দীর্ঘমেয়াদী সমাধান চান, আপনাকে এই জিনিসটা ভেঙে ফেলে আপনার হক আদায় করতে হবে। সেটা যে কোনো মিনসে আপনার জরুরি, সেটা আপনার সব করতে হবে। এটা কিভাবে হবে? মানে কেউ যখন আপনার হক দিতে চায় না, আপনি তার কাছ থেকে হক নিবেন, সে আপনার উপর চাপাই দিচ্ছে, আপনি সুন্দর করে বললেন, সে শুনল না, এখন আপনি কি করবেন বলেন? চলে যাবেন? আচ্ছা হক দরকার নেই আমার, কি করবেন? এটা হলো ডমিনেশন। এই জিনিসটা লাগবে।
সো সে যদি না থামে, সে যদি না শোনে, তাহলে তাকে বাধ্য করতে হবে। সিম্পল, দুনিয়ার নিয়ম এটা। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট দুনিয়ার নিয়ম হলো এটা। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কিভাবে করবেন, এখানে অবশ্যই সংস্কারের বিভিন্ন কাজের কথা আসবে, এখানে আদর্শিক লড়াইয়ের কথা আসবে।